হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা। বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমাদের রান্নাঘরের কিংবা হয়তো ঘরে থাকা যে সমস্ত এরকম সুইচ বোর্ড গুলো আছে সেগুলো না ভীষণ পরিমাণে ময়লা হয়ে যায়। আমার এই সুইচ বোর্ডটা দেখে তোমরা অনেকেই কমেন্ট করেছো ভীষণ পরিমাণে ময়লা। না বন্ধুরা, যেই ব্রাউন কালারটা দেখছো সেটা কিন্তু অরিজিনালি ব্রাউন কালার। দেখো, আমি আরো একটা সুইচ বোর্ড তোমাদেরকে দেখিয়ে দিলাম। অরিজিনালি কিন্তু সুইচ বোর্ডটা ব্রাউন কালার, কিন্তু তারপরেও সাইডে সাইডে কিন্তু একটু ডিপ যে জায়গাগুলো কালচে মতো হয়ে গেছে সেগুলো কিন্তু ভীষণ পরিমাণে ময়লা হয়েছে। এই ময়লাটা কিভাবে আমরা তুলবো? কেননা কোনো রকম ভাবে কিন্তু আমরা জল দিয়ে এই ময়লা তুলতে পারবো না, যেহেতু ইলেকট্রিক্যাল ব্যাপার। তাই জল তো একেবারেই লাগানো যাবে না। জল বা কোনো রকম লিকুইড ছাড়া কিভাবে এই নোংরাটা তুলে ফেলবো, তার জন্য নিয়ে নিয়েছি একটুখানি ভ্যাসলিন। ভ্যাসলিন নিয়ে ভালো করে সুইচ বোর্ডের গায়ে ভালো করে লাগিয়ে 5 থেকে 7 মিনিট এভাবে রেখে দেবো। তারপর একটা তুলোর সাহায্যে হালকা হাতে যদি এভাবে একটু রাব করে নাও, তাহলে উপরে থাকা যে আলগা ময়লাগুলো সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে। আর এই ভ্যাসলিন দিয়ে যদি তোমরা পরিষ্কার করো তাহলে খুব সহজে কিন্তু ধুলো, ময়লা বা রান্নাঘরের যে সুইচ বোর্ড গুলো তেলচিটে ভাবটা খুব সহজে কিন্তু সুইচ বোর্ডের মধ্যে ধরে ফেলবে না। আর ধুলোটা দেখলেই তোমরা বুঝতে পারছো কি পরিমাণ সুইচ বোর্ডটা ময়লা হয়েছে। এভাবে যদি অন্তত সপ্তাহে 1 দিন করে আমরা ভ্যাসলিনের সাহায্যে সুইচ বোর্ডটাকে পরিষ্কার করে নিতে পারি, তাহলে খুব সহজে কিন্তু লিকুইড কোনো কিছু ছাড়াই সুইচ বোর্ড আমরা পরিষ্কার করে নিতে পারবো। ছোট্ট টিপস ভালো লাগলে বন্ধুরা একবার করে দেখো। চলে গেলাম পরের টিপসে। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা লেবু। আর এই ধরনের পাতি লেবু যখন আমাদের পুরো প্রয়োজন নেই, কাটার হয়তো দরকার 1 চামচ পরিমাণ রস, তখন কিন্তু এই পাতিলেবুটা আমরা কখনোই মাঝ বরাবর কেটে ফেলবো না। কেটে ফেললে কিন্তু লেবুর রস অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। পরবর্তী সময় সেই লেবুটা আর ব্যবহার করা যায় না, তখন সেই শুকনো লেবু ফেলে দিতে হয়। কিন্তু দেখো বন্ধুরা, যদি অল্প পরিমাণ রসের দরকার পড়ে তাহলেও কিন্তু তোমরা লেবু থেকে এইভাবে রস বের করে নিতে পারো। তার জন্য এখানে একটা টুথপিকের সাহায্যে ভালো করে লেবুর যে কোনো একটা কোণা থেকে এভাবে বেশ খানিকটা একটা বড় ছিদ্র করে নেবে। তারপর দেখো 1 চামচ পরিমাণ আমি রস এখানে বের করব। ওই যেখানে তোমরা ছিদ্র করবে তার পাশ থেকে লেবুটাকে হালকা করে এভাবে প্রেস করবে। এভাবে প্রেস করলে ভেতর থেকে রস বেরিয়ে আসবে। আর এইভাবে যদি তোমরা রস বের করে নাও যেটুকু পরিমাণ প্রয়োজন, যদি অল্প পরিমাণ প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই এভাবে ছিদ্র করে নিয়ে রস বের করে নেবে। তাতে লেবুটা পুরোপুরি কাটার ফলে শুকনো হয়ে যেত যে বারবার ফ্রিজে রাখার ফলে, সেই জিনিসটা কিন্তু হবে না। এইভাবে যদি আমরা লেবু থেকে 1 চামচ কি তারও কম সেরকম একটু রস বের করে নিতে পারি, তাহলে এই কাটা লেবুটা কিন্তু আর ফ্রিজে রাখতে হচ্ছে না। এরকম ভাবে ছিদ্র করে লেবু থেকে রস বের করে নিতেই পারো। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু মেডিসিন। আর এই ধরনের যে কোনো ধরনের তেল হোক, ক্রিম হোক, যেগুলো ধরো এক্সপায়ারি ডেট লেখা থাকে বা ধরো ম্যানুফ্যাকচার ডেট বা ধরো কি দিয়ে কি তৈরি হয়েছে সমস্তটা লেখা থাকে, সেই সমস্ত লেখাগুলো ভীষণ পরিমাণে ছোট হয়। আর সেই লেখাগুলো যদি আমাদের পড়তে হয় তাহলে কিন্তু আমাদের চোখে অনেকটাই প্রেসার দিতে হয়, তাই নয় কি বন্ধুরা? যাদের ধরো চোখের সমস্যা রয়েছে তারা কিন্তু এরকম ছোট ছোট লেখা একেবারেই পড়তে পারে না। তাদের জন্য রইলো ছোট্ট একটা টিপস। কি করবে বলো তো বন্ধুরা? ফোনের ক্যামেরা থেকে না তোমরা একটা ছবি এই ফোনের যেখানে লেখাটা পড়তে চাইছো সেখান থেকে একটা ছবি তুলে নাও ফোনে। এবার সেই ছবিটাকে তোমরা যদি জুম করে নিয়ে তারপর তোমরা লেখাটা পড়ো, দেখবে যে কোনো ছোট লেখা পড়তে কিন্তু আমাদের আর একেবারেই অসুবিধা হবে না। শুধুমাত্র ওষুধ বা ধরো এরকম তেল ক্রিমের কৌটো থেকেই না, যে কোনো ধরনের যেখানেই ছোট লেখা থাকবে সেইটা যদি পড়তে ভীষণ পরিমাণে চোখে প্রেসার পড়ে, অবশ্যই ফোনে একটা ছবি তুলে নেবে আর ছবিটাকে জুম করে পড়বে। দেখবে বন্ধুরা অনেক সহজেই কিন্তু কাজটা হয়ে যাবে, সাথে আমাদের চোখেও কোনো রকম প্রেসার পড়বে না। এই টিপসটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিও বন্ধুরা। চলে গেলাম পরের টিপসে। দেখো, আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই অনেকটা দিনের জন্য, তখন কিন্তু আমরা গ্যাসটাকে ঢেকে রেখে যাই না। আর যেই কারণে কিন্তু দেখা যায় বার্নারের মধ্যে এই ছোট ছোট ছিদ্র হওয়ায় প্রচুর পরিমাণে ময়লা বার্নারের মধ্যে ঢুকে যায়, যেই কারণে বার্নারটা বন্ধ হয়ে যেতে পারে। আর ফিরে এসে যখন আমরা গ্যাসের এই স্ল্যাব বলো বা গ্যাস বলো এই চারিদিকগুলো মুছে নর্মাল ভাবে মুছে নিয়ে রান্না বান্না বসাবো, তখন কিন্তু দেখা যায় ঠিকঠাক মতো আমরা আগুন পাচ্ছি না। তাই অনেক দিনের জন্য যদি ঘুরতে যাওয়া হয় বা বাড়িতে না থাকা হয়, সেক্ষেত্রে আমরা এই ছোট্ট কাজটা কিন্তু করে যেতেই পারি। যদি চারিদিকে তোমাদের গ্যাসটা ঢাকা পসিবল না হয় তাহলে ছোট্ট ছোট্ট এরকম কাপড়ের টুকরো নিয়ে এই বার্নারের মাপে ভাঁজ করে নিয়ে এইভাবে লোহার যে স্ট্যান্ডটা
রয়েছে তার এখান থেকে না ৪ সাইড দিয়ে এভাবে ভাঁজ করে ফোল্ড করে দিয়ে তারপর এখানে কাপড় দিয়ে আটকে রেখে যাবে। যাতে কোনো রকমভাবে বার্নারের ছিদ্রের মধ্যে না ময়লা ঢোকে। ফিরে এসে বন্ধুরা এই কাপড়গুলো সরিয়ে তারপর নরমালভাবে যেরকমভাবে আমরা রান্নাঘর পরিষ্কার করে নিয়ে চারিদিক মুছে-টুছে নিয়ে রান্না করতে পারি সেইভাবেই কিন্তু রান্না করতে পারবো। বার্নারটাকে কিন্তু আলাদা করে আর ডিপ ক্লিন করতে হবে না। তাতে আমাদের সময়টাও বাঁচবে, সাথে জিনিসটাও ভালো থাকবে। টিপসটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, আমরা যদি একবারে রান্নাবান্না করে রাখি দুবেলার মতো, তাহলে রাত্রেবেলা বা ধরো ফ্রিজে থাকা বাসি ডাল তরকারি সেগুলো কিন্তু আমাদের বের করে নিয়ে তারপর গরম করেই খেতে হয়। কেননা ঠান্ডা অবস্থায় তো আমরা খেতে পারি না। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখবে, ফ্রিজে থাকা যেকোনো জিনিস আমরা যদি সাথে মানে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিই, সেক্ষেত্রে না অনেকটা গ্যাস খরচা হয়। সেটা দুধ জাল দেওয়া বলো বা বাসি তরকারি খাবার গরম করাই বলো, যেটাই করো না কেন, তাতে কিন্তু আমাদের অনেকটা গ্যাস খরচা হয়। কেন গ্যাস খরচা হয়? যেহেতু এটা অনেকটা মানে ঠান্ডা থাকে, আর এই ঠান্ডা ভাবটা কাটানোর জন্য আমাদের যে পরিমাণ গ্যাসটা খরচা হয়, মানে তরকারিটা একেবারে নরমালে আসতে, তাতে কিন্তু বেশ অনেকটা গ্যাস আমাদের খরচা হয়। তাই সবার ১ম এ যেটা করা দরকার, যেটাই আমরা ফ্রিজ থেকে বের করে গরম করব, সেটা দুধ হোক বা কোনো ডাল তরকারি হোক, ভাত হোক, যেটাই হোক না কেন, অন্তত যখন আমরা খাবো বা গরম করব তার অন্তত ২ থেকে ৩ ঘন্টা আগে ফ্রিজ থেকে আমরা বের করে রাখবো। ফ্রিজ থেকে বের করে রাখার পর নরমাল রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে বেশ খানিকটা সময়, প্রায় ১ থেকে ২ ঘন্টা। তারপর যখন রুম টেম্পারেচারে এসে যাবে, তারপর যদি সেই ডাল তরকারিটা আমরা গ্যাস জ্বালিয়ে গরম করে নিই, সেক্ষেত্রে গ্যাসটা কিন্তু অনেকটাই সেভ হবে। তো এই ছোট্ট টিপসটা কিন্তু আমরা খেয়াল রাখতেই পারি। খেয়াল রাখলে কিন্তু আমাদের গৃহিণীদেরই অনেকটাই সুবিধা হবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। রুটি যদি বাসি থেকে যায় বা হয়তো একবেলার বাসি হয়ে যায়, এবেলা করলাম ওবেলা খেতে হবে, সেক্ষেত্রে না রুটি দেখবে এতটাই শক্ত হয়ে যায় যে এই রুটি কিনা আমাদের আবার গরম করে খাওয়া ছাড়া উপায় থাকে না। আর যারা ধরো বাড়িতে বয়স্ক মানুষ আছে বা দাঁতের সমস্যা, এই শক্ত রুটি কিন্তু তারা খেতে পারে না। তার জন্য দরকার একটুখানি গরম করে দেওয়া। আর এই রুটিটা যদি আবার আমরা গ্যাসে বসিয়ে একটুখানি নেটের মধ্যে রেখে ছেঁকে নিই, সেক্ষেত্রে রুটি কিন্তু আরো বেশি পুড়ে যায়, খেতেও ভালো লাগে না। উপরন্তু ঠান্ডা হলে আবারও শক্ত হয়ে যায়। আবার যাদের বাড়িতে মাইক্রো ওভেন আছে তাদের কিন্তু রুটি গরম করা কোনো ব্যাপারই না। কিন্তু ধরো যাদের বাড়িতে মাইক্রো ওভেনে নেই, অথচ আলাদা করে গ্যাস খরচাও করবে না, কিংবা দেখা যায় যে রুটিটা নেটের মধ্যে থাকবে না, তাতে কিন্তু রুটি পুড়ে যায় বলে। তো কিভাবে রুটিটা গরম করবে? তার জন্য এখানে নিয়ে নিয়েছি প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে সারাদিনে আমাদের রান্নাঘরে কিন্তু নানান রকম কিছু না কিছু সেদ্ধ করার জন্য প্রেসার কুকার ব্যবহার করেই থাকি। শুধুমাত্র কিন্তু খালি প্রেসার কুকার কখনোই ব্যবহার করবে না। যখন তোমাদের কোনো কিছু সেদ্ধ করতে হবে, সেই সেদ্ধর সাথেই কিন্তু এই কাজটা করতে হবে। একটুখানি জল দিয়ে একটা স্টিলের টিফিন বাক্সের মধ্যে রুটিটাকে নিয়ে তারপর জলের মধ্যে এই যা সেদ্ধ হবে তার সাথে কিন্তু এরকমভাবে আমরা রুটি ভরা টিফিন বক্স রেখে ১ টা বা ২ টো সিটি দিয়ে নেবো। তারপর বেশ খানিকটা সময় বাদে ফিরে আসলাম যখন হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তোমাদের টিফিন বক্সটা খুলে দেখাচ্ছি যে একটা সিটি পড়ার কারণে কিন্তু রুটিটা অনেক সুন্দর মতো নরম হয়েছে, সাথে গরমও হয়ে গেছে। আলাদা করে কিন্তু গ্যাস খরচা করে আমাদের রুটি গরমও করতে হবে না বা নেটের মধ্যে রেখে রুটি পুড়িয়ে ছেঁকে নিতে হবে না, বা মাইক্রো ওভেনেরও কিন্তু ইলেকট্রিক বিল খরচা করতে হবে না। এক কাজে হলো না দুটো কাজ, একদিকে সেদ্ধও হলো, সাথে কিন্তু রুটিটাও গরম হলো। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।